চারপাশে জঙ্গল এবং পাহাড়ে ঘেরা এক অদ্ভুত রহস্যময় ছোট শহর। ভুলক্রমে কেউ একবার এই শহরে আসলে সেই শহরের গোলকধাঁধার মধ্যে আটকে যায় আর কখনোই সেই শহরের গোলকধাঁধা থেকে বের হতে পারে না। এখানে আরও একটা বিপদ রয়েছে। সন্ধ্যা নামলেই একদল পিশাচ মানুষের রূপ ধারণ করে জঙ্গল থেকে বেরিয়ে আসে। এরা প্রিয় মানুষের রূপ ধারণ করে, মানুষকে তাদের কথার ছলে বশীভূত করে ফেলে। এরপর মানুষদের উপর খুব ভয়ঙ্করভাবে আক্রমণ করে পুরো দেহ ছিন্নভিন্ন করে দেয়। সেখানে বিদ্যুতের ব্যবস্থা থাকলেও নেই কোনো টেলিযোগাযোগ ব্যবস্থা। বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা জায়গা। আসুন এরকমই একটা অদ্ভুত শহরের এবং সেখানকার বাসিন্দাদের ভয়াবহ জীবন ধারণের গল্প শুনে আসি। প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তাই ঘন্টা বাজিয়ে সবাইকে বাড়ি ফিরতে অ্যালার্ট করে দিচ্ছিল এখানকার শেরিফ বয়েড স্টিভেন্স। শেরিফ বলতে মূলত সরকারি কর্মকর্তা বা অভিভাবককে বোঝায়। বয়েড স্টিভেন্স এখানকার অভিভাবক। তিনি সবার সিকিউরিটি এবং সেফটির খেয়াল রাখেন। এই শহরটা হলো একটা অদ্ভুত এবং রহস্যময় শহর। এই শহরে বসবাসকারী কেউ ইচ্ছে করে এখানে আসেনি, বরং পথ ভুলে মানুষ এই শহরে চলে আসে এবং একটা গোলকধাঁধার মাঝে আটকে পড়ে। একবার কেউ এখানে চলে এলে বাকিটা জীবন সে আর এই শহর থেকে বের হতে পারে না। এখানে সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা রয়েছে তা হলো সন্ধ্যা নামলেই একদল পিশাচ মানুষের রূপ ধারণ করে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে। তারা মানুষকে বাইরে পেলেই আক্রমণ করে এবং খেয়ে বডিটা ছিন্নভিন্ন করে ফেলে। আর এই জন্যই স্টিভেন্স রোজ সন্ধ্যার আগে ঘন্টা বাজিয়ে সবাইকে অ্যালার্ট করে দেয় যে বাড়ি ফেরার সময় হয়ে গেছে। আবার বাড়ি ফিরেও যে স্বস্তি আছে তা কিন্তু না। এখানে প্রতিটা বাড়ির দরজায় একটা বিশেষ পাথর ঝোলানো আছে। এই পাথরটা রক্ষা কবচের কাজ করে। এটা থাকলে পিশাচগুলো আর ভেতরে ঢুকতে পারে না। কিন্তু কেউ যদি ভুলক্রমে ঘরের জানালা বা দরজা রাতের বেলা খোলা রাখে তাহলে এই পাথরের কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং পিশাচেরা সেই বাড়ির মানুষের উপরে আক্রমণ করে। যাই হোক, সন্ধ্যার আগে সবাই বাড়ি ফিরলেও ফ্রাঙ্ক নামের একজন বারে অতিরিক্ত মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকে। বার ম্যানেজার তাকে ডেকেও তুলতে পারে না, ফলে সে বারের দরজা বন্ধ করে দিয়ে ভেতরে চলে যায়। এদিকে ফ্রাঙ্কের স্ত্রী এবং মেয়ে তার জন্য অপেক্ষা করেও যখন সে না ফেরে তখন তারা দরজা জানালা বন্ধ করে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। রাতে ফ্রাঙ্কের স্ত্রী দরজায় ঝোলানো পাথরটা ঠিক আছে কিনা চেক করে দেখে। রাতে যখন তারা শুতে যাবে তখন ফ্রাঙ্কের মেয়ে মেগান জানালার বাইরে থেকে তার দাদির ডাক শুনতে পায়। বাচ্চা অবুঝ মেয়ে কিছু না বুঝেই জানালার পর্দা সরিয়ে দেয় আর দেখে তার দাদির মতো দেখতে একজন মহিলা দাঁড়িয়ে আছে। আদতে এটা পিশাচ ছিল। সে মেগানের দাদির রূপ ধরে এসেছে। মেগানের মা যতক্ষণে ঘটনা টের পায় ততক্ষণে মেগান জানালা খুলে দেয় আর পিশাচটা তাদের ওপরে ঝাঁপিয়ে পড়ে। সকালে ফ্র্যাঙ্ক যখন বাড়ি ফিরে সে বাড়ির সামনে অনেক মানুষ দেখে হকচকিয়ে যায়। তখন স্টিভেন্স বেরিয়ে এসে ফ্র্যাঙ্ককে গালাগাল এবং মারধর করতে শুরু করে। সে ফ্র্যাঙ্কের কলার চেপে ভেতরে নিয়ে যায় এবং স্ত্রী সন্তানের বীভৎস লাশ দেখায়। স্টিভেন্স এর জন্য ফ্র্যাঙ্ককেই দায়ী করে। তার কেয়ারলেসের কারণেই তার ফ্যামিলিকে হারাতে হলো। স্টিভেন্স ডেপুটি শেরিফ কেনিকে নির্দেশ দেয় ফ্র্যাঙ্ককে গ্রেপ্তার করার জন্য। পরবর্তীতে তাকে এই অপরাধের জন্য শাস্তির আওতায় আনা হবে। এরপরে স্টিভেন্স ফ্র্যাঙ্কের বাড়ির পাথরটা তুলে নিয়ে বেরিয়ে যায়। এদিকে ম্যাথিউস ফ্যামিলির জিম ম্যাথিউস তার স্ত্রী তাবিথা, মেয়ে জুলি এবং ছেলে ইথানকে নিয়ে একটা আরভি কারে করে ট্যুরে বেরিয়েছিল। কিন্তু জঙ্গলের রাস্তায় জিম একটা গাছ উপড়ে পড়ে থাকতে দেখে গাড়ি থামিয়ে দেয়। সামনে যাওয়ার আর পথ না থাকায় জিম বেশ হতাশ হয়ে যায়, কারণ তাদের আবারও অনেকখানি পথ ঘুরে যেতে হবে। বাধ্য হয়ে গাড়ি নিয়ে তারা আবারও পেছনের পথে ঘুরে যায়। অন্যদিকে স্টিভেন্স পাশের এক কলোনিতে ছেলের সাথে দেখা করতে যায়। এখানে দুটো গ্রুপ রয়েছে। একটা গ্রুপ শেরিফ স্টিভেন্সের নিয়ন্ত্রণে থাকে, অন্য একটা গ্রুপ শহরের পাশের কলোনিতে স্বাধীনভাবে বসবাস করে। এই স্বাধীন গ্রুপটাকে মূলত ডোনা নামের এক মহিলা নিয়ন্ত্রণ করে। তো স্টিভেন্স ছেলের সাথে দেখা করার জন্য ডোনার পারমিশন নেয়। স্টিভেন্সের ছেলে অ্যালিস বাবাকে তেমন একটা পছন্দ করে না, তাই আলাদা হয়ে এই কলোনি হাউসে স্বাধীনভাবে বসবাস করে। স্টিভেন্স ছেলেকে গতরাতের ঘটনা বর্ণনা করে আর তার সাথে শেরিফ হিসেবে সার্ভিসে জয়েন করতে বলে। কিন্তু অ্যালিস বাবার প্রস্তাব প্রত্যাখ্যান করলে স্টিভেন্স হতাশ হয়ে বেরিয়ে আসে। এদিকে জিম গাড়ি নিয়ে এই শহরে ঢুকে পড়ে। সে কিভাবে এখানে চলে আসলো সেটা বুঝতেও পারে না। এ সময় গতরাতে মরে যাওয়া ফ্রাঙ্কের স্ত্রী মেয়েকে দাফন করা হচ্ছিল। স্টিভেন্স শহরে নতুন একটা গাড়ি দেখে বুঝতে পারে এরাও এখানে ফেসে গিয়েছে। দাফন শেষ করে স্টিভেন্স জিমের কাছে এগিয়ে যায় এবং জিজ্ঞেস করে তার কোনো হেল্প লাগবে কিনা। জিম জিজ্ঞেস করে হাইওয়ের রাস্তা কোনটা। স্টিভেন্স তাকে পাহাড়ের পাশের রাস্তা দিয়ে যেতে বলে। জিম তাকে ধন্যবাদ জানিয়ে গাড়ি নিয়ে চলে যায়। কিন্তু স্টিভেন্স তো ঠিকই বুঝতে পারে এই ফ্যামিলিটা আর কখনোই বাড়ি ফিরতে পারবে না। যাই হোক, অনেকক্ষণ ড্রাইভ করার পরে তারা আবারও ঠিক একই শহরে ফিরে আসে। তারা একটু অবাক হলেও ভাবে হয়তো তারা ভুল টার্ন নিয়েছিল, তাই আবারও তারা গাড়ি ছুটিয়ে দেয়। কিন্তু তৃতীয়বারের মতো একই জায়গায় ফিরে এলে এবার তাদের বিস্ময়ের সীমা থাকে না। জিম এবার গাড়িটা পেছনে ঘুরিয়ে সেই পথেই এগোতে শুরু করে।
তাদের দেখে স্টিভেন্স বুঝতে পারে তারা গোলকধাঁধায় ফেসে গিয়েছে, তাই তাদের থামিয়ে আসল ঘটনা খুলে বলার সিদ্ধান্ত নেয়। ওদিকে বারবার একই পথে ঘুরপাক খাওয়ায় জিমের মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, তাই সে খুব জোরে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ তাদের সামনে আরেকটা গাড়ি চলে আসে, তাই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে জিম গাড়ি জোরে টার্ন নিয়ে নেয়। ফলে গাড়িটা জঙ্গলের মধ্যে নেমে গিয়ে উল্টে যায়। একটা গাছ জিমের সিটের সাথে ঢুকে গিয়ে সে নিজের সিটেই আটকে পড়ে। তাবিথা আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়, আর জুলি কোমরে ব্যথা পেলেও মোটামুটি ঠিকই ছিল। আর একটা রড ইথানের উরুতে ঢুকে যায়। জিম অনেক চেষ্টা করেও নিজের সিট থেকে নড়তেও পারছিল না। অন্য গাড়িটাও একইভাবে গাছের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করে। এই গাড়িতে দুজন বন্ধু টবি এবং জেড ছিল। অ্যাক্সিডেন্টের পরে গাড়ির ভেতর থেকে টবি আহত হয়ে বেরিয়ে আসে, তার বুকে আঘাত লেগেছিল। টবি টলতে টলতে সাহায্যের জন্য শহরের দিকে ছুটতে থাকে। রাস্তায় আরভি গাড়িটা থামানোর জন্য স্টিভেন্স এবং কেনি পেরেকের কার্পেট বিছাচ্ছিল। তখন টবি তাদের কাছে গিয়ে অ্যাক্সিডেন্টের কথা জানায়। স্টিভেন্স কেনির সাথে টবিকে হাসপাতালে পাঠিয়ে দেয় এবং নিজে দৌড়ে জঙ্গলের দিকে যায়। স্টিভেন্সের সাথে প্রথমে জেডের দেখা হয়। জেড মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে ফেলেছিল, তাই উদ্ভট আচরণ করছিল। তাই স্টিভেন্স তাকে হ্যান্ডকাফ দিয়ে গাড়ির সাথে আটকে দিয়ে আরভি কারের দিকে এগিয়ে যায়। স্টিভেন্স জিম এবং তার ফ্যামিলিকে ভেতর থেকে বের করার চেষ্টা করছিল। ততক্ষণে কেনি টবিকে হাসপাতালে পৌঁছে দিয়ে সাহায্যের জন্য ডাক্তার ক্রিস্টি, ফাদার রুদ্র এবং অ্যালিসকে নিয়ে জঙ্গলে আসে। তারাও জিম ফ্যামিলিকে উদ্ধার করতে সাহায্য করে, কিন্তু সমস্যা বেঁধে যায় ইথানের জন্য। তার পায়ের রডটা বের করতে ঘন্টাখানেক সময় লেগে যাবে, অথচ সন্ধ্যা হতে মাত্র 40 মিনিট বাকি আছে। তাই স্টিভেন্স সবাইকে নির্দেশ দেয় তাবিথা, জুলি এবং জেডকে নিয়ে শহরে ফিরে যেতে। স্টিভেন্স, জিম এবং ক্রিস্টি আরভি কারের ভেতরেই ইথানের কাছে রাত কাটিয়ে দেবে। স্টিভেন্সের কাছে যেহেতু ফ্রাঙ্কের বাড়ি থেকে আনা পাথরটা ছিল, তাই সেটা আরভি কারের দরজায় ঝুলিয়ে দিলে তারা ভেতরে সেফ থাকতে পারবে। এদিকে আবার আরেক অঘটন ঘটে যায়।